রাত ১টা বাজে প্রায়। বাইরে তখন তুমুল ঝড় হচ্ছে। তীব্র বাতাসে ঘরের পর্দাগুলো উলটপালট হয়ে নড়ছে। মেঘলা জানালার গিরিল ঘেঁষে দাঁড়িয়ে আছে, মাথায় হাজার চিন্তা উঁকি দিচ্ছে। শোভন এখনো ফিরেনি। লোকটা মেঘলাকে কেয়ারলেস বলে, মেঘলাকে স্টুপিড বলে, অথচ নিজেই বড় স্টুপিড প্রমাণ দিচ্ছে। এত রাত হয়ে গেছে, একটা ফোন করে জানালো না, আবার ফোনটা সুইচ অফ করে রেখেছে। আচ্ছা, শোভন কি বুঝে না মেঘলা ওর চিন্তা হয়? এমনিতে হলে চিন্তা হচ্ছে না, বাইরে ঝড়ের মাঝে তো চিন্তা হবে। বদরাগী ডাক্তারটা নিজের বেলায় ১৬ আনা। ফোন যদি অফ হয়েও যায়, হসপিটালে কোনো ফোন দিয়ে তো ফোনটা করে জানাতে পারে নাকি? ১ ঘন্টা যাবৎ ফোন দিচ্ছে, কিন্তু ফোন অফই পাচ্ছি। ১:৩০ বাজতেই বাড়ির মেন গেট দিয়ে শোভনের গাড়ি ঢুকলো। মেঘলা ভাবল, এ ছেলের সাথে আজ কথা বলবে না। সারাদিন এত এত ফোন করেছে, রাতে একটা বারও জানাতে পারল না। বারান্দায় দোলনাটায় বসে, দোলনাটা আজই দিয়ে গেছে মেঘলার জন্যই, জানিয়েছে শোভন। সেখানে বসে হুমায়ূন আহমেদের মীরা গ্রামের বাড়ি উপন্যাসটি নিয়ে মধ্যপাতায় মুখ গুজালো মেঘলা। আজ দরকার হয় রুমেই যাবে না। শোভন আধ ভিজে শরীরে রুমে ঢুকল। মাথায় ভেজা শার্ট অর্ধ ভিজে গেছে। রুমে ঢুকে মেঘলাকে পেল না। কোথায় গেল আবার মেয়েটা, ভাবল শোভন। আলমারি থেকে আরেকটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকল। মেঘলা উঁকি মেরে দেখল তখন শোভন বেশ খানিকক্ষণ পর বের হয়েছে। পেল না বারান্দায়ও, না দেখে বের হলো অহনার রুমে। উদ্দেশ্য ভাবল, ওই চড়ুই পাখিটা বুঝি সেখানে গেছে। ওই মেয়ে তো আবার দুদণ্ড কথা ছাড়া থাকতেই পারে না। চড়ুই পাখির মতোই সারাদিন কিচিরমিচির করে অহনার রুমে গিয়ে দেখে অহনা ল্যাপটপে কাজ করছে, ডিম লাইট জ্বালানো। অহনার রুমে ঢুকে বলে, তুই একা? মেঘলা কোথায় রে? অহনা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে শোভনের দিকে তাকায়, হেসে মিহি কণ্ঠে বলে, আরে ভাই তুই এখন এলি বুঝি? শোভন আবারও এদিক ওদিক তাকালো, তারপর বলে, হ্যাঁ মাত্রই এলাম। মেঘলা কোথায়? তোর রুমে তো নেই, কোথায় গেল? মায়ের কাছে নাকি? অহনা হাসলো। ওর ভাইটা বউ পাগল হয়েছে তা দেখা যাচ্ছে। এ ছেলে এত রাগী কে বলবে? যে এই মেয়েকে দেখে বিরক্ত হচ্ছে, আজ এই মেয়েকে চোখে হারাচ্ছে। ভাবা যায় এগুলো? অহনা দুষ্টু হেসে বলে, কেন রে ভাই, বউকে চোখে হারাচ্ছিলি নাকি? কাকি মণি শোভনের মা তো ভাবছে কাল থেকে বিয়ের কয়েকদিন তোর ধারে কাছেও আসতে দেবে না মেঘলাকে, তখন কি করবি? অহনার কথায় বিরক্ত হলো শোভন। মেঘলার সাথে থাকতে থাকতে ওর মা বোন ও একই হয়ে গেছে, বেশি কথা বলছে। বিরক্ত কণ্ঠে বলে, অহনা এত কথা বলিস কেন? একটা সিম্পল কোয়েশ্চেন করলাম, বলবি? তুইও চড়ুই পাখিটা কই? অহনা শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে বলে, ও তো একটু আগেই রুমে গেল, তবে তোর ওপর খেপেছে অনেক। কতগুলো ফোন দিয়েছে বলতো, ধরছিলি না কেন? শোভন শুকনো ঢোক গিলল। এর মেয়ে রাগ ভাঙানো না জানি আজ রাত পার হয়ে যাওয়া। কিছু না বলে রুম থেকে বের হতে নিয়ে ঘাড় ঘুরিয়ে বলে, শোন, কি জানি বলছিলি? ও হ্যাঁ, বিয়ে কয়দিন আমার থেকে দূরে রাখতে। তুই তো কাকিমণির মানে আমার মাকে বলে দিস আমার বউকে আমার থেকে দূরে রাখার কথা যেন না ভাবে। বলে গট গট করে রুম থেকে বের হয়ে যায়। শোভনের যাওয়ার দিকে তাকিয়ে অহনা শব্দ করে হেসে দেয়। এ বদরোগা ছেলে সত্যি সত্যি বউ পাগল হয়ে গেছে। বড় বড় পা ফেলে রুমে ঢুকলো শোভন। ওর মায়ের ঘরে খুঁজে পেল না, কপালে তাই চিন্তার ভাঁজ। হঠাৎই বারান্দার লাইট জ্বালানো দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। এ মেয়ে বারান্দায় বসে আছে আর ও সারা বাড়ি খুঁজল। ও নিজে স্টুপিড এর মতো কাজ করল।
বিড়বিড় করতে করতে বারান্দায় উকি দিল। তখন মেঘলাও উকি দিচ্ছিল, আর তখনই দুজনে চোখাচোখি হয়ে যায়। মেঘলা মুখ ফুলিয়ে চোখ ঘুরিয়ে ফেলে। তা দেখে শোভন বাঁকা হাসল। ওর বউ সত্যি খেপেছে। গিয়ে মেঘলার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি মহারানীকে সারা বাড়ি খুঁজছি, আর মহারানী এখানে বসে আছে? বাহ, এই তুমি আমার আশার আওয়াজ পাওনি? মেঘলা কিছু বলল না, মুখ ফুলিয়ে উঠে রুমের দিকে পা বাড়াতেই তখনই শোভন পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আরে রাগ করছো কেন? আমার ফোন অফ হয়ে গিয়েছিল, আর আমি তখন ড্রাইভিং করছিলাম। এত ঝড়, তাই মাঝ রাস্তায় এসে গাড়ি সাইড করে রেখেছিলাম। সরি, এমন ভুল আর হবে না। মেঘলা এবারও কিছু বলল না। শোভন নিজের সাথে আরেকটু চেপে ধরে মেঘলার গালে উষ্ঠ ছোঁয়ালো। তারপর কানে মুখ দিয়ে বলে, এখন কি রাগ কমেনি? মেঘলা কিছু বলল না। এবারও সামনে ঘুরে জড়িয়ে ধরল। শোভনও শক্ত করে জড়িয়ে ধরল, বলে, ভালোবাসি। মেঘলাও মিহি কণ্ঠে বলল, ভালোবাসি। হাসল শোভন তৃপ্তি মাখা হাসি। বিকেল প্রায় 4:30 বাজে। আজ সারাটা দিনই ঘুমে ঘুমে কাটিয়েছে মেঘলা শোভন। আজ তাড়াতাড়ি চলে গিয়েছিল, আজও নাকি ফিরতে দেরি হবে। হঠাৎই মেঘলা কিছু একটা ভেবে অহনার রুমে ছুটে যায়। অহনা কারো সাথে কথা বলছে। ফোন রাখতে মেঘলা বায়না ধরে বলে, চলো না আপু, একটু ঘুরে আসি সেই ঝিল পাড়ে। মেঘলার কথায় নাচক করে বল, আজ না, শোভনের সাথে অন্য একদিন। আজ তোকে নিয়ে একা বের হয়েছি জানলে আমাকে 2-4টে দিয়ে বসবে। মেঘলা অভিমানী কণ্ঠে বলে, চলো না আপু, একা একদমই ভালো লাগছে না। তাছাড়া ওনাকে না হয় বলবো না আমরা। অহনা অসহায়ভাবে বলে, প্লিজ বাচ্চামো করিস না। ও জানলে কপালে দুঃখ আছে, কারো কথা শুনে গে। অহনা শতবার না বলা সত্ত্বেও মেঘলা জোর করে অহনাকে রেডি হতে পাঠায়। অহনাও আর কি করার, এই মেয়ের সাথে পারবে না। স্বামী যেমন বউ একই রকম জেদি, কারো থেকে কেউ কম না। অতি জোরাজোরির পর অহনা রেডি হলো মেঘলার কথায়। আজও শাড়ি পরেছে অহনা, হালকা মিষ্টি রঙের শাড়ি পরেছে। মেঘলা নীল রঙের শাড়ি পরেছে, হাত ভর্তি চুড়ি। শোভনকে বলেই কখনো শাড়ি পরিয়ে দিয়ে আসতো না, আর শাড়ি পরতে মেঘলার খুব পছন্দ, তাই শোভনকে না জানিয়েই এলো। সেই দিনের তুলনায় আজ আরও বেশি কাশফুল ভর্তি এখানে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ আকাশ ঝকঝকে চকমকে। এখানে খুব একটা মানুষ নেই। অহনা আর মেঘলা হাঁটছে। শোভনে পর্যন্ত ফোন দেয়নি, হয়তো মিথ্যে বলবে। হতে ওই ছেলে যাও জানলে আস্থা চিবিয়ে খাবে। ঝিলের সামনে দাঁড়িয়ে শেষ বিকেলে মৃদু হাওয়া অনুভব করছে মেঘলা। আর অহনা কি সুন্দর চারপাশটা মনোরম। শোভনের পাশে থাকলে ভালোই হতো, সময়টা আরও মোহনীয় হয়ে উঠত। এবার তবে পাখিকে পেলাম হাতের মুঠে। হঠাৎ চেনা পুরুষনালিত কণ্ঠে পেয়ে কেঁপে উঠল মেঘলা। হাত পা অনবরত কাঁপছে। যার কণ্ঠ শুনল, ঠিক শুনছে তো? নাকি ভ্রমই যেন হয়, আর যেন তা সম্মুখীন হতে না হয়। ভাবতে ভাবতে পিছন ফিরে যাকে দেখলো, নিজেকে আর ঠিক রাখতে পারল না, লুটিয়ে পড়ল নিচে, জ্ঞান হারালো। চোখ বন্ধ করতে অহনার কথা অবাক কণ্ঠে কর্ণকুহরে এলো মেঘলার। অহনা বলছে, রাজ তুই? অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখলে মানুষ যেন চমকে যায়। মেঘলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। হঠাৎ অতীতের সেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে মেঘলা নিজেকে সামলে রাখতে পারেনি, অচেতন হয়ে পড়েছে। মেঘলা এহেন অবস্থা দেখে অবাক না হয়ে পারল না। অহনা রাজকে দেখে এমন অচেতন পড়ল কেন? অহনা আর এখানে না দাঁড়িয়ে গাড়ি থেকে পানি আনতে যায়। পানি নিয়ে গাড়ি থেকে নেমে দরজা লাগিয়ে যা দেখলো তা দেখে পুরো অবাক রাজ।
মেঘলাকে নিজে গাড়িতে উঠাচ্ছে কোলে করে। রাজের হাব ভাব ভালো ঠেকছে না অহনা। কাছে রাজকে মেঘলাকে চিনে অহনা তাড়াতাড়ি সেখানে গিয়ে রাজের বাহু চেঁচিয়ে বলে, কি করছিস রাজ? ওকে তোর গাড়িতে ওঠাচ্ছিস কেন? রাজ অহনা হাত ঝাড়া দিয়ে ফেলে চেঁচিয়ে বলে, ও এতদিন তোর কাছে ছিল না? ইচ্ছে করে তুই ওকে লুকিয়ে রেখেছিলি, জানতি সব তুই। রাজের কথা অবাক হলো অহনা। মেঘলাকে লুকিয়ে রাখতে যাবে কেন? আর ইচ্ছে করে মানে কি? অহনা বলে, কি বলছিস তুই? ওকে তুই চিনিস? রাজ চেঁচিয়ে বলে, ও আমার মেঘ, যার জন্য পাগলেই রাজ, যাকে পেতে নিজেকে ঠিক করার জন্য লন্ডনে গিয়েছিলাম, কিন্তু ও পালিয়েছিল। বড্ড ভুল করেছে ওকে খুঁজতে ঢাকায় আসা আমার পাখি অবশেষে আমার হাতের মুঠোয়। আর আমি কি না পাখিকে ছেড়ে দিব? রাজের কথা শুনে আর এক দফা অবাক হয় অহনা, সাথে ভয়ও করছে অহনা। জানে রাজ কেমন, ও জানে ওর ভাইও কেমন। এ সত্যিটা মুখোমুখি হয়ে নিজেকে ঠিক রাখতে পারছে না অহনা, কিন্তু এটা ঠিকই বুঝতে পারছে বড় কোনো ঝড় আসবে। অহনা নিজেকে ঠিক রেখে কাঁপা কাঁপা গলায় বলছে, কি বলছিস তো তুই? ওকে নিয়ে যাস না, তাহলে বড় ভুল করে ফেলবি। অহনার কথা শুনে হিংস্র দৃষ্টিতে অহনার দিকে তাকায় রাজ। অহনা কেঁপে উঠে, এ কোন রাজকে দেখছে ও? একজন ভুল মানুষকে প্রথম থেকে ভালোবেসে এসেছেও। অহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে অহনার সামনে গিয়ে মেঘলাকে নিয়ে চলে যায় রাজ। রাত 11:30 বাজে। বৈঠকখানায় সব সোফাটা মাথা নিচু করে বসে আছে শোভন। হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। বাড়ির সবাই ভীত হয়ে দাঁড়িয়ে আছে। শোভনের মুখোমুখি বসে আছে অহনা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ও বড় হলেও আজ ছোট ভাইকে ভয় করছে। ও সন্ধ্যায় শোভনকে সব জানাতে সব জায়গায় খোঁজ নেয় না পেয়ে সে রাগ অহনার ওপর ছাড়ে। সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এ রাজকে শোভন কখনোই পছন্দ করে না। সে রাজকে ওর বড় বোন ভালোবাসে, আবার সেই রাজই মেঘলাকে নিয়ে গেছে। রাজের ব্যাপারে এখন খোলাসা হতে পারেনি শোভন। পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দেয় শোভন। না পেয়ে ফোনটা ছুঁড়ে মাটিতে ফেলে অহনাকে বলে, বাড়ি থেকে বের হওয়ার আগে আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিসনি? শোভনের শান্ত কণ্ঠে আরও বেশি ভয় পায় অহনা। তারপর আমতা আমতা করে বলে, ভাই আমি যেতে চাইনি, মেঘলা জোরাজুরি করছে তাই গিয়েছিলাম। শোভন আবারও বলে, ও না হয় আমাকে জানায়নি, কিন্তু তুই তো পারতি আমাকে জানাতে। অহনা উত্তর দিল না। অহনা উত্তর না পেয়ে শোভন আরও রেগে চেঁচিয়ে বলে, কি পারতি না বল? অহনা কেঁপে বলল। শোভন এমন চিৎকারে এমন একটা কিছু নিয়ে ভয় পাচ্ছিল। শোভন কখনো রাজকে পছন্দ করে না, না জানি সামনে পেয়ে খুন করে দেয়। রাজের রাগ সম্পর্কে জানে অহনা, রাজের স্বার্থের আঘাত লাগলে কাউকে ছাড় দেয় না। সামনে কি হবে তা ভেবে অহনার শরীর শিহরে উঠছে। অহনা নিজেকে শান্ত করে আমতা আমতা করে বলে, ভাই প্লিজ শান্ত হ, পেয়ে যাবি মেঘলাকে। শোভন আরও দ্বিগুণ চেঁচিয়ে বলে, শান্ত হওয়ার কাজ করেছিস তোরা? আর কি বলবি, পেয়ে যাব। হঠাৎ পাবো তো সবেই, রাজকেও দেখে নিব বলে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। পিছন থেকে ওর মা ডাকলেও সাড়া দেয় না। অন্ধকার ঘরে ফ্লোরে পড়ে আছে মেঘলা। হাত পা, মাথা থেকে রক্ত পড়ছে। হাত প্রতিটা স্থান কেটে কেটে গেছে। কেউ যেমন নির্মমভাবে চাবুক মেরেছে এমন অবস্থা, হাত পা বাঁধা। কিছুক্ষণ পর পর ফুপিয়ে কেঁদে উঠছে। দরজার আওয়াজ পেয়ে গুটি গুটি হয়ে রইল। রাজ এসেছে। এক হাতে গরম দুধ এর গ্লাস, আর এক হাতে ফার্স্ট এইড বক্স। রাজকে দেখে আরও ফুপিয়ে উঠল। রাজ বাঁকা হাসলো তা দেখে। এক পা দুপা করে মেঘলার সামনে এসে টেবিলের ওপর দুধ আর ফার্স্ট এইড বক্সটা রেখে মেঘলার পাশে ঘেঁষে বসে বলে, ভয় পাচ্ছিস মেঘ? কষ্ট হচ্ছে? মেঘলা উত্তর দিল না। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। যা দেখে রাজ আবার ঠোঁট এলিয়ে হেসে বলে, দৃষ্টি সরালি যে, ভয় পাচ্ছিস?
এ ভয়টা পালানোর সময় মনে ছিল না বলে মেঘলার গাল চেপে ধরল। মেঘলা চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কিন্তু সেদিকে রাজের খেয়াল কই। রাজ শান্ত কণ্ঠে বলে, পালিয়েছিলি কেন? মেঘলা চুপ করে রইল। রাজ রেগে আবার বলে, কাউকে না জানিয়ে পালিয়েছিলি কেন? মেঘলা মুখ ঘুরিয়ে বলে, আমাকে যেতে দাও, আর আটকে রেখে লাভ নেই। যা আসার সে সময় মতো আসবে, তখন পালানোর কুল পাবে না। ক্ষুদ্র কণ্ঠে বলল মেঘলা। আর তা শুনে রাজ আরও রেগে গেল। মেঘলার সামনে গিয়ে গালে ঠাস ঠাস করে থাপ বসিয়ে বলে, বেশি বার বেড়েছ তো, তোমাকে আমার চাই। এর মধ্যে যে আসবে দরকার পড়ে তাকে শেষ করে দিব আমি, তবুও তোমাকে আমার চাই। মেঘলা এবার শব্দ করে কেঁদে দিল। কেন ওর সাথে এমন হয়? সারাটা জীবন এমন কষ্টে কষ্টে কাটছে হচ্ছে, সুখ এসে ধরা দিল তা ক্ষণিকের সুখ, আবার সেই আগের মতো হয়ে যাবে না তো দিনগুলো? শোভন কি আর দেখতে পাবে না? শোভন এর সাথে আর কথা হবে না? শোভন কি আসবে না? অতীতের কথা মনে পড়তেই চোখ ঝাপসা হয়ে আসছে মেঘলার। সে আর ওই বাড়িতে ফিরতে চায় না। মা মারা যাবার পর থেকে কখনো বাড়িতে মেঘলা ভালো ছিল না। মেঘলার মা মারা যাওয়ার 2 দিন পরেই বাবা নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ওর বাবাকে পাওয়া যায়নি। হয়তো নিজ থেকে নিরুদ্দেশ হয়েছে, তাই পাওয়া যায়নি। অতীত যার জীবন প্রথম থেকে বিষাদময়, তার হয়তো পুরো জীবনই বিষাদে কাটে। তেমন মেঘলারও ছোট থেকে বড় চাচার বাড়িতে বড় হওয়া। সেটা নিজের বাড়ি হলেও তেমনভাবে সম্মান পায়নি। বাড়িতে সবসময় চাচির মার খেতেই হতো। চাচা দেখেও না দেখার ভান করে থাকতো। রাজ তাদেরই ছেলে। ছোট থেকেই রাজ মেঘলার প্রতি আকৃষ্ট। কখনো তেমনভাবে সবার সাথে মিশতে দেয়নি। বাইরে কারো সাথে কথা বলতে বাড়িতে এসে অত্যাচার করত। মেঘলা চাচির ধারণা ছিল মেঘলা ইচ্ছে করে তার ছেলেকে নিজের বশে রাখছে, কিন্তু মেঘলা কখনোই রাজকে পছন্দ করত না। বড় চাচার ছেলে হলেও রাজ বাড়িতে থাকতো না। হোস্টেলের পড়াশোনা করছে রাজ। মেঘলা মা মারা যাওয়ার পর এসেছিল রাজ। তখনই মেঘলাকে দেখে, মনে ধরে। হোস্টেলে থাকলেও প্রতিদিন মেঘলার খোঁজ নিত রাজ। ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি এর সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। যত্নগুলো ভয়ঙ্কর যত্নে পরিণত হয়। সেই দিন ছিল রাজের বড় বোনের বিয়ে। গায়ে হলুদ সবার সাথে মিলিয়ে লাল জামদানি পরে সেজেছিল। বাস্তবতার কারণে হলুদের দিন রাতে রাজ বাড়িতে আসে। বাড়িতে এসে চোখ মেঘলাকে খোঁজে। প্রায় 2 ঘন্টা খুঁজেও মেঘলাকে পায় না রাজ। মাথায় রক্ত উঠে যায় রাজের। আগে ফোন করে বলে দিয়েছিল বাড়িতে এলে যেন ওকে খুঁজতে না হয়। এই মেয়েকে পেলে রাজ আজ মেরেই ফেলবে। তা ভেবে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে থম থম গলায় বলে, মা, মেঘ কই? ছেলের মুখে মেঘলার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে রাজের মা। রেগে গম্ভীর মুখে বলে, আমি কি করে বলবো? দেখ গিয়ে কোথায় কোনো ছেলের সাথে বসে আছে। এই মেয়ে তো আবার ছেলে দেখলে গায়ে পড়ে যেতে ইচ্ছে করে বলেই ছেলের সামনে থেকে রাগে গজগজ করতে করতে চলে যায়। মায়ের কথা শুনে রাগ আরও বেড়ে যায়। হয়তো ওর মা খারাপ কিছু দেখেছে, নয়তো বাজে কথা বলবে কেন। প্রায় অনেকক্ষণ খুঁজে জানতে পারে ছেলেদের বাড়িতে গেছে সবার সাথে। রাজ রাগে নিজের রুমে গিয়ে বসে। রাত 10টা। মেঘলা সবার সাথে আসে। ছেলে বাড়ি থেকে উঠোনে আওয়াজ পেয়ে রাজ যেতেই দেখে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তা দেখে রাজ আরও রেগে যায়। সেখানে গিয়ে মেঘলা হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। ভেবেছিল কিছু বলবে না, কিন্তু ওই ছেলের সাথে দেখে মাথা গরম হয়ে যায়। রাগে থাপ্পড় মেরে বলে, কি করছিলি ওই ছেলের সাথে? ছেলে দেখলে নিজেকে ঠিক রাখতে পারিস না? এত যখন ছেলেদের সাথে থাকতে ইচ্ছে করে তাহলে আমাকে বলতি। রাজের কথায় মেঘলা কেঁদে ওঠে। ওর চাচি তো পাঠিয়েছিল ওই ছেলেকে ডাকতে, নয়তো মেঘলা কখনো কোনো ছেলের সামনে যায় না। কিন্তু সে কথা আর মুখে বলতে পারল না। স্টিকের স্কেল দিয়ে সজোরে মারতে থাকে মেঘলাকে। একটা সময় মেঘলা স্তব্ধ হয়ে নিচে পড়ে থাকে।
অসুস্থ হয়ে 3 দিন বিছানায় পড়েছিল। তখন মেঘলা সেবা করার মতো কেউ ছিল না। বিয়েতে বের হয়নি, আর রাজকে দেখলে ভয়ে কুঁকড়ে ওঠে মেঘলা। ঘর থেকেও খুব একটা বের হয় না। এখন রাজ আছে, তাই ওর চাচি ওকে কাজের জন্য ডাকে না। রাজ থাকলে মেঘলা চাচি মেঘলাকে কাজ দিতে পারে না। বারান্দায় গিলে মাথা ঠেকিয়ে বসে আছে মেঘলা। ওর কিচ্ছু ভালো লাগছে না। কলেজেও যায় না। কিছুদিন যাবৎ ভাবছে কাল থেকে যাবে। হঠাৎ দরজার আওয়াজ। ঘোর ভাঙে মেঘলার। রাজ ওর রুমে এসেছে। রাজকে দেখে ভয়ে মাথা নিচু করে রাখে। রাজ মেঘলার সামনে এসে বাহু চেপে ধরে পাশে চেহারে বসিয়ে নিজে ওর সামনে হাঁটু গেড়ে বসে। 2 হাত দিয়ে হাত চেপে ধরে বলে, রাগ করে আছিস মেঘ? সরি, আমার মাথা ঠিক ছিল না। তুই তো জানিস আমি তোকে কারো সাথে সহ্য করতে পারি না, তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমাকে মাফ করে দে প্লিজ। মেঘলা কিছু বলল না। রাজ আবার বলে, কথা বলবি না? আমাকে মাফ করা যায় না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, আমি কে? আমার থেকে মাপ চাওয়ার প্রয়োজন নেই। ভালো লাগছে না একা থাক, দাও আমায় ভাইয়া। বলেই রাজকে এড়িয়ে রুমের দিকে চলে যায়। রাজের রাগ হয় মেঘলার এমন ব্যবহার। রেগে গিয়ে মেঘলার বাহু চেপে ধরে বলে, মাপ চাইতে এসেছি বলে ইগনোর করছিস? সাহস দিন দিন বাড়ছে। মেঘলা জানে এমন কিছুই হবে। এই ছেলে এমনই মাপ চাইবে, আর কিছুক্ষণ পর আবার এমন আচরণ করবে। কয়েক ফোঁটা বেহায়া পানি গড়িয়ে পড়ল। তা দেখে রাজ মেঘলাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে উঠে সময় মতো কলেজের জন্য রেডি হচ্ছে, তখনই রুমে আসে রাজ। ওড়না ছিল না মেঘলার শরীরে, যার কারণে মেঘলা ইতস্তত হয়ে যায়। কিন্তু রাজ স্বাভাবিকভাবে মেঘলার সামনে এসে বলে, এত ফর্মালিটিসের দরকার নেই। আমি আর আজ তোকে আনতে যেতে একটু দেরি হতে পারে, বাইরে দাঁড়িয়ে থাকিস, বলে রুম থেকে বেরিয়ে যায়। মেঘলা রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বাইরে এসে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাজ। তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। এ ছেলে যতদিন এখানে আছে আতঙ্কে আতঙ্কে থাকতে হবে। মেঘলার বাইকে উঠে বসতে বাইক স্টার্ট দেয় রাজ। কলেজের সামনে আসতে মহা বিপদে পড়ে মেঘলা। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। বান্ধবী ফিহার বয়ফ্রেন্ডের ফিহারের সাথে ঝগড়া হয় মেঘলার। সাথে সাথে ফিরহাদকে নিয়ে কথা বলতে এসেছে মেঘলা। ছেলেটাকে এড়িয়ে গিয়ে কলেজ গেটে গিয়ে ঢুকবে, ঠিক তখনই পিছন থেকে ছেলেটা মেঘলা হাত আটকে ধরে বলে, তোমার সাথে আমার কথা আছে মেঘলা। মেঘলার সাথে সাথে পিছন ঘুরে তাকিয়ে দেখে রাজের চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলছে না। মেঘলা ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলি, বলে ভিতরে যেতে নিজের ছেলেটা আবার ডাকে। মেঘলা ছেলেটার ডাক উপেক্ষা করে কলেজে ঢুকে যায়। রাজ কিছু বলছে না দেখে মেঘলা আরও ভয় পেয়ে যায়। এ ছেলে শান্ত আছে মানে বড় কিছু করবে না তো। সেই দিন রাজ মেঘলার কিছু বলেনি, বাড়িতে যাওয়ার পরও কিছু বলেনি, এমন কিছু কথা বলেনি কোনো। গভীর রাত মেঘলা বারান্দায় বসে বই পড়ছিল। গ্রাম অঞ্চলের রাত 8টা বাজতে গভীর রাত মনে হয়, আর এখন তো 1টা বাজে। কেউ জেগে নেই, বই পড়তে মগ্ন ছিল। তখন হঠাৎ বাইরে আওয়াজ পেয়ে ধ্যান ভাঙে মেঘলার। রাজ বের হলো, কোথাও একটা যাচ্ছে। মেঘলা কি জানে কি মনে হলো? ও নিজেও আস্তে করে নিজের থেকে বাইরে বের হয়ে রাজের পিছু পিছু ছুটল। এদের গোডাউন এসেছে। রাজকে এত রাতে এখানে ঢুকতে দেখে অবাক হলো মেঘলা। এ ছেলে এত রাতে? অবাক হলো রাজ। অনেক আগে ভিতরে ঢুকছে, তাই মেঘলা ঢুকে রাজকে দেখতে পায় না। আশেপাশে আস্তে আস্তে হেঁটে রাজকে খুঁজছে মেঘলা। হঠাৎ কারো চিৎকারের আওয়াজ পেয়ে কেঁপে উঠল মেঘলা। এত রাতে এই বন্ধ পরিত্যক্ত গোডাউনে কে চিৎকার করলো? সেই আওয়াজ অনুসরণ করে মেঘলা যা দেখলো তা দেখে নিজেও চিৎকার করে উঠল। রাজ হলুদের দিন সেই ছেলে আর রিফাত বয়ফ্রেন্ডকে বাজেভাবে মারছে। চেনা কণ্ঠ শুনে পিছনে তাকালো রাজ। পিছনে ফিরে মেঘলাকে দেখে অবাক হলো না, চেহারা পরিবর্তন হলো না। রাজ যেন একটা চেয়েছিল। রাজ বাঁকা হেসে মেঘলার সামনে এসে বলে, বাহ, তাহলে তোর কাছে মানুষের মৃত্যু দেখতে তুইও এসেছিস। আমি তো এটাই চেয়েছি, তাই আজ তোকে শাস্তি দেইনি।
প্রতিদিন মেরে কেটে তোকে কষ্ট দিলে আমিও কষ্ট পাই, তাই ভাবলাম আজ না হয় শাস্তির ধরনটা একটু পাল্টাই। তাই তো বাড়ি থেকে এত দূর হেঁটে আসলাম, আমি জানি তুই আমার পিছু নিবি, তোর শাস্তি শুরু করা যাক বলেই পৈচারিক হেসে অচেতন হয়ে পড়ে থাকা একটি ছেলে পেটে বড় একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিল। মেঘলা আর নিজেকে ঠিক রাখতে পারল না। চোখের সামনে এত বাজে ভাববে কেউ দেখে ঠিক থাকতে পারবে না। লুটিয়ে পড়ল মেঘলা নিচে। তা দেখে রাজ হাসল বাঁকা হাসি, যেন আনন্দ পাচ্ছে মেঘলা কষ্টে, মহা আনন্দ।